आप एक्सट्रीम केस की बात कर रहे हो जहां मोसाद एक अमेरिकन प्रेसिडेंट को कंट्रोल कर सकता है। यह तो एक्सट्रीम कंस्पिरेसी हो गया कि मोसाद ऐसा कोई डायरेक्ट एक्शन ले सकता है अगेंस्ट द स्ट्रॉन्गेस्ट मैन इन द वर्ल्ड। लेकिन मोसाद ने ये सारे काम किए हैं, कम से कम एलिगेशंस तो ऐसे ही हैं। मोसाद का सबसे डायरेक्ट एक्शन जो कंस्पिरेसी थ्योरीज कहती हैं, सबसे फेमस केस उसका है जॉन एफ कैनेडी का असैसिनेशन। तत्कालीन राष्ट्रपति कैनेडी हरगिज नहीं चाहते थे कि दुनिया में, खासकर की दुनिया के मिडिल ईस्ट में, वॉलेटाइल मिडिल ईस्ट में कोई भी न्यूक्लियर पावर स्टेट बने। इसीलिए उन्होंने सालों से इजराइल पर दबाव बनाना चाहा। अब फ्रीक्वेंट इंस्पेक्शंस की जिद के आगे इजराइल को कम से कम यह बात माननी तो पड़ी, झुकना तो पड़ा। अल्टीमेटली इजराइल ने इंस्पेक्शंस तो अलाउ कर दिए, लेकिन जल्द ही प्रेसिडेंट कैनेडी की सरेआम हत्या कर दी गई। इस असैसिनेशन और उसके इन्वेस्टिगेशन और आज तक अमेरिका में कई सवाल छोड़ चुके हैं। एक कंस्पिरेसी थियरी की माने तो सीधा मोसाद भी इसमें इन्वॉल्व था, क्योंकि कैनेडी को इजराइल का न्यूक्लियर राज पता चल गया था, इसीलिए मोसाद ने उन्हें रास्ते से हटा दिया। इस असैसिनेशन से ठीक पहले कुछ महीनों में यूएस लगातार इजराइल पर प्रेशर बना रहा था कि वो अपने सीक्रेट न्यूक्लियर प्लांट, स्पेशली दिमोना प्लांट का डिटेल्ड और ट्रांसपेरेंट इंस्पेक्शन कराए। इंडियन यूट्यूबर आकाश बनर्जी তার হচ্ছে দ্য দেশভক্ত চ্যানেলে গতকালকে একটা ভিডিও আপলোড দিছে। সেটার থাম্বনেইল হচ্ছে ইসরায়েলস পাপেট আমেরিকা এবং টাইটেল হচ্ছে ভিডিওর হাউ ইসরায়েল কেম টু কন্ট্রোল আমেরিকান পলিটিক্স অ্যান্ড ইউএস ফরেন পলিসি। মোসাদ, তারপর ইসরায়েলি লবিস্টরা কীভাবে করে আমেরিকাকে কন্ট্রোল করে, ইভেন প্রেসিডেন্টকে কন্ট্রোল করে, এবং প্রেসিডেন্ট যদি কথা না শুনে ইসরায়েলি লবির বা ইসরায়েলের বা ইসরায়েলি ডিপ স্টেটের এত পাওয়ারফুল যে তারা আমেরিকার প্রেসিডেন্টকেও মেরে ফেলতে পারে। রাইট, শুনেই মনে হচ্ছে ইলুমিনাটির কনস্পিরেসি থিওরির একদম পিকে পৌঁছে গেছি আমরা। তো এটা অবশ্যই দেশভক্তের কাছ থেকে প্রত্যাশিত না, এবং যারা আমাকে আলোচনা করতে বলছেন তারা অবশ্যই এটার রিজয়েন্ডার বা এটার অন্য এক্সপ্লেনেশনটা শুনতে যাচ্ছেন আমার কাছ থেকে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, অনেকে এই ধরনের কমেন্টও করছেন যে দেখছেন তো আপনার আমেরিকাকে ধরাশায়ী করে দিয়েছে দেশভক্ত। আলোচনার ডিটেলসে ঢোকার আগে দেশভক্ত সম্পর্কে একটু বলি। ওনার সম্পর্কে আমি অনেক লেখালেখি ফেসবুকে টাইম টু টাইম করছি, কথা বলছি। আই হ্যাভ হিউজ রেসপেক্ট ফর হিম। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট 3-4 দিন আগে ওনাকে নিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিছি যে সকল পৃথিবীর সকল দেশেই ডিসেন্টিং ভয়েস থাকে, খালি সোনার বাংলা এবং মুসলিম জাহানের মধ্যেই কোনো ডিসেন্টিং ভয়েস নাই। ইন্ডিয়াতে কিন্তু প্রচুর ডিসেন্টিং ভয়েস আছে। টেক আকাশ ব্যানার্জি ফর এক্সাম্পল। রাইট, এই ভদ্রলোক যখন বাংলাদেশের ক্ষমতার বালাবদল ঘটে, তখন যখন পুরো ইন্ডিয়ান মিডিয়া, পুরো স্টেট অপারেটার্স মিলে সবাই মিলে বাংলাদেশের নামে গুজব করা শুরু করছে, তখন একমাত্র এই আকাশ ব্যানার্জি ভদ্রলোক দিনের পর দিন একদম রিয়েল পিকচারটা বাংলাদেশের উপস্থাপন করে গেছে, এবং এমন অ্যাকুরেট গ্রাউন্ড রিয়েলিটি উপস্থাপন করছে, আমরা সবার চক্ষু ছানা পড়া হয়ে গেছে যে উনি এত ডিটেলড অ্যাকুরেট তথ্য পাচ্ছেন কোত্থেকে, যেখানে ইন্ডিয়ায় বসে, যেখানে ইন্ডিয়া সবাই সমানে গুজব করে যাচ্ছে। সো উনি বাংলাদেশের এই যে জুলকারনাইন সায়েদ থেকে শুরু করে আর অনেকের সাথে মিলে কাজ করে সঠিক তথ্যচিত্রটা তুলে ধরতেন। সো উনি একটা ভয়েস, যেটা অ্যাগেন অনেকবার আমি ওনাকে নিয়ে বলছি, প্রশংসা করছি, লেখালেখি করছি, 3 দিন আগেও বলছি যে উনি একটা ভয়েস যিনি সবসময় ডিসেন্টিং ভয়েস ইন ইন্ডিয়া। ইসরায়েলের ব্যাপারে ইন্ডিয়ার রাষ্ট্রের একদম পুরা কানা সমর্থন, এখন কারণ ইন্ডিয়ার ব্যাপারে আবার ইসরায়েল সমর্থন দিছে, এখন একটু জটিল আকার ধারণ করছে। যাই হোক, ইসরায়েল একটা ম্যাপ পাবলিশ করছে ইসরায়েল মিলিটারির তরফ থেকে, সেখানে কাশ্মীরকে ইন্ডিয়ার অংশ হিসেবে দেখায় ফেলছে ভুলে। সেটা দেখানো ইন্ডিয়ার তরফ থেকে আবার চরম প্রতিবাদ জানানো হয়েছে, এবং তাদের মধ্যে সম্পর্কে একটু টানাপোড়েন দেখা দিচ্ছে। আবার ইন্ডিয়া এই মুহূর্তে ইসরায়েলকে সরাসরি সমর্থন দিচ্ছে না, কিছুটা নীরব ভূমিকা নিচ্ছে। সো এগুলো নিয়ে একটু টানাপোড়েন যাচ্ছে সম্পর্কে, এবং ইন্ডিয়া কনসিস্টেন্টলি সবসময় হচ্ছে লাইক রোল প্লে করে আসতেছে ইন্টারন্যাশনাল জিওপলিটিক্স, একটা নিউট্রাল রোল নিয়ে আসতেছে। ইউক্রেন রাশিয়া থেকে শুরু করে মোটামুটি যে কোনো ধরনের কনফ্লিক্টের ক্ষেত্রে ইন্ডিয়া মোটামুটি একটা মধ্যবর্তী অবস্থান নিয়ে আসতেছে, এবং এটা সম্ভবত তারা রাইজ করার চেষ্টা করতেছে, আগানোর চেষ্টা করতেছে। স্টেবিলিটির প্রশ্নে কোনো একটা ক্যাম্পে যোগ দিতে যাচ্ছে না সম্ভবত এই কারণে। যা হোক, তো এই ক্ষেত্রে তারা মোটামুটি নিউট্রাল রোল প্লে করতেছে। হাউএভার ইন্ডিয়ান পুরো মিডিয়া এখন তো সারা পৃথিবীর অবস্থা হয়ে গেছে। রাইট, যে আগে বলা হয়তো মিডিয়া হইতেছে গণতন্ত্রের 4th পিলার, এখন আর এই ব্যাপার না, এখন হচ্ছে মিডিয়া গণতন্ত্রের কোনো পিলার তো না, এটা এস্টাবলিশমেন্টের একটা অংশ সবখানে। ইভেন ডেমোক্রেটিক, সবচাইতে ডেমোক্রেটিক দেশগুলা থেকে যদি বলি আমরা, আমেরিকা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা মিডিয়া একটা প্রোপাগান্ডা মেশিনের রূপ নিছে। আর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে তো বলার অপেক্ষা রাখে না। মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ওরা হইতেছে স্বেচ্ছাপ্রণোদিতভাবে, স্বতঃপ্রণোদিত হয়ে দালালি করে, কোনো সরকারি চাপ নাই, তারা চাইলে যে কোনো কিছু করতে পারে। যেমন এই মুহূর্তে রিপাবলিকানরা ক্ষমতায়, MSNBC তারা হইতেছে দালালি করে যাচ্ছে ডেমোক্রেটদের, তাই বলে কি রিপাবলিকানরা এই চ্যানেল থামাই দিতে আসতেছে না? বাঙালির ব্যাপারটা কি হয়েছে যে এই চ্যানেলগুলা গত 5 বছর দালালি করছে আওয়ামী লীগের। ওকে, আমরা জানি তারা আওয়ামী লীগের দালাল, ফাইন, অ্যাটলিস্ট এট সাম লেভেল এটার পান্ডামিটা একটা বোঝার মতো ব্যাপার যে এরা আওয়ামী লীগের দালাল, এরা বিএনপি দালাল। না, সরকার বদলাইছে, সবাই ছিল আওয়ামী লীগের দালাল, এখন সবাই হয়ে গেছে
এই কি জানি এদের দালাল, ইউ এক্সপ্লেন দ্যাট, এটা তো এক্সপ্লেন করার কোনো উপায় নাই, রাইট? তাহলে তোরা কি আওয়ামী লীগের দালাল না বিএনপির দালাল? লাইক সো এদের সকল কিছু রাষ্ট্র কন্ট্রোল করে এইসব থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, এবং এদের তো যাই হোক, আমি নিজেরটা বোঝানোর জন্য বললাম আর কি, যে ওইসব দেশের মিডিয়াও দালালি করে, এইসব দেশের মিডিয়াও দালালি করে। হাউএভার ওইসব দেশের মিডিয়ার স্বাধীনতা ব্যবহার করে তার যার ইচ্ছা তাকে দালালি করে, যার দালালি করার ইচ্ছা সে স্বাধীনভাবে সেই সিদ্ধান্ত নেয় আমি কার দালালি করতে চাই। আর এইসব থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, সোনার বাংলার মতো দেশে, এখানে সরকার থাবা দিতে আসে বিধায় সবাই স্বতঃপ্রণোদিত হয়ে সকল চ্যানেল 5 বছরের দালালি, 5 বছরের দালালি, রাইট? গরিব এই ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকড্রপ, এটা বোঝাটা একটু ইম্পর্টেন্ট। এটার জন্য আলোচনায় তুলে আনছি যে মিডিয়ার রোল কি, এবং সেই এখানে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া যেগুলো ইউটিউব, তাদের রোল কি। এখানে আসলে যে কেউ ইন্ডিপেন্ডেন্ট ভয়েস হইতে পারে। তো এখানেও আপনার এখন সোনার বাংলার মতো দেশে কোনো ইন্ডিপেন্ডেন্ট ভয়েস নাই, সব দালাল আর দালাল দিয়ে ভর্তি। তো দেশ ভাগতে একটা ভয়েস, যিনি সবসময় হচ্ছে ডিসেন্টিং ভয়েস, সেখানকার মেইন স্ট্রিম মবদের সাথে ডিসেন্টিং ভয়েস ছিলেন উনি, রাইট? সো বাংলাদেশের সময় উনি বাংলাদেশের সঠিক চিত্র তুলে ধরছেন গেরুয়া বাহিনীর বিপরীতে, ইন্ডিয়ার মেইন স্ট্রিম ভয়েসের বা ন্যারেটিভের বিপরীতে গিয়ে। এখন ইসরায়েলের পক্ষে পুরো ইন্ডিয়া, সেখানে কিন্তু উনি প্যালেস্তাইনের পক্ষে বা ইসরায়েলের বিপক্ষে উনি ওনার ন্যারেটিভটা তুলে ধরতেছেন। তো সেই জায়গা থেকে আমার ওনার এই ইয়ের প্রতি প্রচণ্ড অ্যাপ্রিসিয়েশন আছে যে উনি এই ভিডিওটা বানাইছেন ইসরায়েলের সমালোচনা করে, যারা হইতেছে এখন ইন্ডিয়াতে হইতেছে প্যালেস্তাইনের পক্ষে বা ইসরায়েলের বিপক্ষে কোনো আলাপ নাই, কোনো মেইন স্ট্রিম ন্যারেটিভ নাই। সো হি ইজ ডুইং হিজ জব। হ্যাভিং সেড দ্যাট, উনি এখানে যে আলোচনা করতে গিয়ে আবার উনি একটু ঝামেলা করে ফেলছেন, সেটাই আমরা আলোচনা করব। যে উনি সবসময় কনস্পিরেসি থিওরি, অনলাইনে যে গুজব, আমাদের মতো আমাদের অ্যাক্টিভিটির সাথে দেশভক্তের অ্যাক্টিভিটির অনেক মিল আছে। যে মবদের বিরুদ্ধে কথা বলা, তারপর মেইন স্ট্রিম মব ন্যারেটিভের বিরুদ্ধে কথা বলা, সঠিক বাস্তবতাটা তুলে ধরা, আনবায়াসড অবস্থায় আলোচনা করা, এইটা খুবই প্রশংসনীয় ওনার। তো উনি সেই জায়গা থেকে উনি এখন ইসরায়েলের পক্ষ নেন, বরং ইসরায়েলের সমালোচনা করে আলোচনা করতেছেন এট এ টাইম যখন এখন ইন্ডিয়াতে সকল প্রো ইসরায়েল চলতেছে, ন্যারেটিভ চলতেছে সেখানে। সো দ্যাটস গুড। তো সেটা করতে গিয়ে সেটা প্রতিষ্ঠা করতে গিয়ে ইসরায়েলের উনি যেগুলো করছেন এখন কনস্পিরেসি থিওরির দ্বারস্থ হয়ে গেছেন। যদি উনি নিজে কনস্পিরেসি থিওরি ছড়ান না, পছন্দ করেন না, উনি অনেকবার এই ভিডিওতেও বলছেন। পুরো আলোচনাটা শুনে এত কিছু বলার কিছু নেই, জাস্ট দুইটা জিনিস আমার কানে খুব বেশি অশ্লীলভাবে লাগছে, এই দুইটা পয়েন্টই টাচ করি। তো প্রথম যেটা দেখলাম যে উনি জন এফ কেনেডির হত্যাকাণ্ড মোসাদ করছে, এটা একটা, আর একটা হচ্ছে ট্রাম্পের অ্যাসাসিনেশন অ্যাটেম্পট মোসাদ বা ইসরায়েল করছে, সেটাই দুইটা পয়েন্টটা টাচ করি। আচ্ছা, এই দুইটা সবচেয়ে বেশি অশ্রাব্য লাগছে, কারণ এই দুইটা মানে সত্য হইতে পারে অ্যাজ লং এজ আমাদের হাতে কনক্রিট একেবারে ইউএস সরকার সকল ডকুমেন্ট পাবলিশ না করতেছে, তখন পর্যন্ত সকল থিওরি কাইন্ড অফ আপনার লাইক ফেয়ার গেম, রাইট? যে কেউ থিওরি নিয়ে কাম আপ করতেই পারে। প্রশ্ন হচ্ছে যে কোনটা কতটুকু বিলিভেবল, কোনটা কতটুকু ক্রেডিবল, কোনটা কতটুকু সাবস্টেন্সিয়েটেড, রাইট? এখন আপনারা অনলাইনে যে ধরনের কনস্পিরেসি থিওরি দেখেন, বা যেসব কনস্পিরেসি থিওরি যারা ছড়ায়, গোবর কনস্পিরেসি থিওরি, তারা যে ধরনের কানেকশনগুলো ড্র করে বা ডটগুলো কানেক্ট করে, অ্যাগেন ওয়ান মোর টাইম, এটা কতটুকু মেক সেন্স? আপনি চাইলে হাজার হাজার কানেকশন ড্র করে দেখাইতেই পারেন। যে ফখরুল ইসলাম ওনার চ্যানেলে বলে যে আমাদের সবার সকালে ঘুম থেকে ওঠা উচিত, এবং অমুক কোম্পানি ঘড়ি বিক্রি করে, এই কোম্পানিও বলে হইতেছে সকালে ঘুম থেকে ওঠা উচিত, তাইলে তারা তাদের ঘড়ি বেশি বেচা বিক্রি করতে পারবে, যেহেতু তাদের ঘড়িতে অ্যালার্ম বাজে। তো তাহলে ফখরুল ইসলাম কি ঘড়ি কোম্পানি টাকা খেয়ে কথা বলতেছে? মানে এরকম কানেকশন আপনি দেখাইলে হাজার হাজার কানেকশন দেখাইতে পারবেন না। কথা হচ্ছে আপনি কিসের ভিত্তিতে কানেকশন দেখাইলেন? দুইটা মানুষ ইন্ডিপেন্ডেন্টলি একটা রাইট পজিশন বা একটা রং পজিশন নিতেই পারে। এটা ওভারল্যাপ করা মানে নেসারালি মিন করে না যে এখানে তাদের ইন্টারেস্টের কারণে বা তারা একজন আরেকজনের কাছ থেকে টাকা খেয়ে করতেছে, রাইট? সেই ধরনের ক্লেম করতে হলে আপনাকে প্রমাণ দেখাইতে হবে, আর নাহলে তো এটাই হচ্ছে কনস্পিরেসি থিওরির মজা, রাইট? কোত্থেকে কই নিয়ে ঠান দিয়ে কিসের সাথে কি জুড়ে দেয়। এই কারণে যে জন এফ কেনেডির হত্যাকাণ্ড নিয়ে এবং এখন ট্রাম্পের অ্যাসাসিনেশন অ্যাটেম্প নিয়ে কথা বলতেছি, এবং এইটা খুব বেশি অশ্লীল লাগলো কারণ যে কারণে যে জন এফ কেনেডির হত্যাকাণ্ডের সাথে মোসাদের বা ইসরায়েলের সম্পর্ক আছে, কোনো দূরতম সম্পর্ক আছে, এই জিনিস আমি জীবনে শুনি নাই, এই প্রথম শুনলাম। মানে একটা তো নানান রকম কনস্পিরেসি থিওরি বাজারে চালু থাকে, এটা এতটাই নট মেইন স্ট্রিম যে এই কনস্পিরেসি থিওরি এর আগে আমি জীবনে শুনি নাই। জন এফ কেনেডি আমেরিকার মধ্যে সবচাইতে এস্টাবলিশ, সবচাইতে অ্যাকসেপ্টেবল, সবচাইতে রিজনেবল, বিলিভেবল, ক্রেডিবল থিওরি হচ্ছে জন এফ কেনেডির হত্যাকাণ্ডের পেছনে আমেরিকার সিআইএ জড়িত ছিল, ডিপ স্টেট সিআইএ। নাও অ্যাগেন এটা শুনতেও হইতেছে অনেকটা কনস্পিরেসি থিওরির মতোই লাগে, কিন্তু অ্যাটলিস্ট এই জিনিস জীবনে শুনি নাই যে ইসরায়েল জড়িত ছিল। নাও যারা ফলো করেন এখানকার কনভারসেশন, আমি শিওর এখানে বলার কিছুই নাই, এটা এত পরিমাণ আলোচিত এখানকার মেইন স্ট্রিম ন্যারেটিভে এবং মিডিয়াতে এবং এখানকার পলিটিক্সে। এটা মানে এই কারণে এটা কানে লেগে, মানে ধরেন আপনারা যারা বাংলাদেশে থাকেন এখানকার কনভারসেশন ফলো করেন, আপনারা শুনে ভাবতে পারেন এবার প্রচণ্ড একটা থিওরি হয়েছে তো, এবং থিওরিটাও কিন্তু উনি অত্যন্ত একটা বলতে হচ্ছে গোবর কানেকশন করে দেখাইছেন যে উনি মারা যাওয়ার এতদিন আগে ইসরায়েলের প্ল্যান্টে হইতেছে এই হইছে, এই কারণে তাকে মারছে। মানে কি, তখনকার কোল্ড ওয়ারের এরাতে সারা পৃথিবীতে কত ঘটনা প্রতিদিন ঘটতেছে, আপনি যার সাথে লেজ টানতে চান সে টেনে টেনে ধরাই দিলে কি সেটা কিছু মিন করে? RFK জুনিয়র, RFK কেনেডি আর কি, রবার্ট কেনেডি জুনিয়র, জন এফ কেনেডির ভাতিজা, ইউএস ইলেকশন লড়ছেন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে, আমার অত্যন্ত পছন্দের ক্যান্ডিডেট ছিলেন, শুধু একটা জায়গায় ওনার সাথে আমার তীব্র দ্বিমত ছাড়া, যা হোক এমনিতে ভালো লোক। সো রবার্ট কেনেডি উনি
রিলিজিয়াসলি বিশ্বাস করেন ওনার এই কাকার মানে আঙ্কেলার জন এফ কেনেডির হত্যাকাণ্ডের পেছনে সিআইএর হাত ছিল, সিআইএর ভূমিকা ছিল, এবং এটা আমেরিকার মেইন স্ট্রিম বিশ্বাস বলেন বা মেইন স্ট্রিম গ্রহণযোগ্যতা মানুষের কাছে, কারণ এটার পেছনে প্রচুর তথ্য প্রমাণাদি কিছু না কিছু উঠে আসছে, এবং যারা সেখানকার কাছের লোক জড়িত ছিল তারা হোয়াট এভার। না, আমি তো জন এফ কেনেডির আমি রবার্ট কেনেডির হাজার ইন্টারভিউ শুনছি, একটু পডকাস্ট শুনছি, এই করছি, এগুলো সব কেটে বের করা সম্ভব না, এখন একটু অ্যাড করবো। কিন্তু সবগুলো থেকে শুনে ওনার যে এই কারণ আর্গুমেন্ট সেটা হচ্ছে যে উনি তখন চোখের সামনে দেখছেন কী ঘটছে না ঘটছে, ওনার ওই যে রেড ফোনে কল আসতো, তারপর এখানে কী কথাবার্তা হইতো তাদের ইয়েতে, এবং তখন কোল্ড ওয়ার এরাতে কী না, এবং ওই যে বলবে আমি একটু দেখাবো যে সিআইএ হইতেছে সদর দপ্তর ওনাদের বাসা থেকে অল্প একটু দূরে ছিল, এবং জেএফকে কেনেডি মারা যাওয়ার পর হত্যাকাণ্ডের পর সর্বপ্রথম কেনেডির ভাই আর কি, মানে RFK জুনিয়রের বাবা কল দিয়েছে সিআইএ সদর দপ্তরে গিয়ে, কল দিয়ে বলছে কাজটা কি তোমরা করছো কিনা। নাও সিআইএর ব্যাপারে কেন সন্দেহ করা হয়, কি মোটিভেশন থেকে তারা এটা করে থাকতে পারে, সেই ব্যাপারে আপনার ওই যে জনি হ্যারিসের এটা নিয়ে একটা এপিসোড করছে, ওয়াই পিপল থিঙ্ক দ্য গভর্নমেন্ট কিল JFK, কেন মানুষ মনে করে আমেরিকান সরকারই হইতেছে JFK-কে মারছে, সেটা নিয়ে একটা ডিটেলস যত তথ্য প্রমাণ আছে এগুলা জনি হ্যারিসকে যারা চেনেন রাইট, অনেক মানে ভেতর ইন্টারনাল জিনিসপত্র বের করে এবং খুব রিলায়েবল ওয়েতে করে কাভার করে। সো সেখানে উনি দেখাইছেন কী কারণে মনে করা হয় সিআইএ কাজটা করছে। যাই হোক, RFK জুনিয়র যেটা মনে করেন যে কারণে সিআইএকে করা হয়েছে, তার একটা বড় মোটিভেটিং ফ্যাক্টর হচ্ছে সিআইএর জন্য যে JFK মানে প্রেসিডেন্ট কেনেডি হচ্ছে সে অ্যান্টি ওয়ার ছিল, সে ওই কোল্ড ওয়ারের সময়টাতে যখন কমিউনিজম ফাইট করতেছিল আমেরিকা সারা পৃথিবীতে গণ্ডগোল করে বেড়াচ্ছিল, প্রেসিডেন্ট কেনেডি ছিল অ্যান্টি ওয়ার। তার কথা হচ্ছিল যে এগুলো আমাদের করা দরকার নেই, সিআইএ এবং তখন ডিপ স্টেটের হাতে প্রচণ্ড পাওয়ার ছিল, সিআইএ শক্তিশালী হয়ে উঠতেছিল, সারা পৃথিবীতে অপারেশন চালাচ্ছিল, এগুলো করতেছিল। তো প্রেসিডেন্ট কেনেডি ছিল এটার বিরুদ্ধে, শক্ত ভূমিকা নেওয়া শুরু করছে। তো যেই কারণে সিআইএ ওনার পেছনে লেগে গেছে, এবং ওয়ান মোর টাইম সে সময় সিআইএর হাতে অনেক পাওয়ার ছিল, এতটাই পাওয়ার ছিল যে কাইন্ড অফ প্রেসিডেন্টের বা মানে ইলেক্টেড লোকজন যারা সামনে থাকে তাদের তুলনায় পেছন থেকেই তারা হইতেছে সিদ্ধান্ত নিত, সকল কিছু করতো বা তাদেরকে কন্ট্রোল করতো এরকম। তো যাই হোক, মানে এই আলাপে, এই কনভারসেশনে ইসরায়েলের নাম, মোসাদের নাম লাইক 500 মাইল রেডিয়াসের মধ্যে নাই, কখনো শুনিনি, জীবনে শুনিনি, প্রথম শুনলাম আমি এর কাছ থেকে, আকাশ ব্যানার্জির কাছে। না, উনি যেহেতু এটা বলছেন তার মানে নিশ্চয়ই কেউ না কেউ কোথাও ইন্টারনেটে ফ্রিঞ্জ আলাপ আছে এটা নিয়ে, নিশ্চয়ই, নাইলে উনি নিশ্চয়ই এটা পয়দা করেন নাই, কিন্তু এটা এতটাই ফ্রিঞ্জ যেটা এর আগে কখনো শুনি নাই। We were picked up early from school that day, and as we were leaving school, there were flags in Washington, D.C. were being lowered to half mast. Wow. And I asked my mom, why are they doing that? And she said, a bad man killed Uncle Jack. And when I got home, my father was walking in the yard with John McCone, who was the head of the CIA. The CIA is only about maybe half a mile from my house. We lived in Langley. So we used to, when the CIA was being constructed, the headquarters, we would ride every day, go horseback riding. My father would wake us up at 6 every morning and take us horseback riding, 9 kids. Jeez. And we would go through the CIA property. So I watched it, be built. And then when McComb was appointed, he would come to our house every day during the springtime and during the autumn to swim in our swimming pool after work. So he would leave work around 4 or 5, and he would come over and do laps. And our swimming pool was only a couple of minutes away. A lot of times he'd come to lunch at my house. My father was walking with him in the yard, and I didn't know what he said at that time, but it's been reported since that my father said, did your people do this? My father made 3 calls that day. He made the first call he made after J. Edgar Hoover, who told him my uncle had been shot. He called the desk officer at the CIA, and he said the same question, did your people do this? Then the next call he made was to Harry Ruiz, who was one of the Cuban he was one of the Cuban activists. He had fought alongside of Castro. There are, a portion of Americans who believe that the CIA is involved. Do we know why Robert F. Kennedy Jr., who is so closely connected, why he believes the CIA had a role in assassinating his uncle? Is there specific evidence of that? Yeah, there's a lot of evidence of that. I think that Robert Kennedy Jr. is motivated by the belief of his father, who never believed the story that his brother was killed by a lone gunman, and who always suspected CIA and mafia elements were behind his brother's death. And what we've learned in recent years from JFK files that have been released since the 1990s and
under both Presidents Biden and Trump is that the CIA role around Lee Harvey Oswald was much deeper than anyone knew. We now know that the CIA had a 181-page file on Oswald when Kennedy went to Dallas. 181 pages. And yet they told investigators we didn't know much about him. We only had minimal information. So what we learned in recent years is that the official story that this guy came out of nowhere and killed the president for no reason, that story is not true. Lee Harvey Oswald was very well known to senior officials at the CIA in late 1963. Now, what does that mean? That means that we should get all of the records, which is something that Congress intended a long time ago, and which, because of the CIA, we still haven't gotten there. So how can Trump proceed? I mean, he can issue orders, but the CIA is going to push back very hard because they do not want to release this material. Some of it's very sensitive and is related to Kennedy's assassination. Some of it's very serious and is not related to Kennedy's assassination. So Bobby Kennedy, I think, wants his daughter-in-law in there as somebody who's going to push and push and push back against the CIA. There is going to be a big struggle over the last of the JFK files. It's just beginning. It's just beginning. And that is really interesting. So 180 pages on Lee Harvey Oswald, and that's before, as Kennedy was going to Dallas, before it happened. Very interesting there. So is that negligence? Is that intentional negligence? Right. Or are they running some kind of operation around him? We've learned a lot in recent years that causes reasonable people to doubt the official story. And I think that's where Robert Kennedy's coming from on this. কি বলবো, এটা তো শুনে বুঝতেছেন যে আমেরিকার মেইনস্ট্রিম কনভারসেশনে মোসাদ ইসরায়েল এগুলো করছে, এটা লাইক একটা ফ্রিঞ্জ আলাপ হিসেবে নয়। এটা আমি জীবনে প্রথম শুনলাম আকাশ ব্যানার্জির কাছে। তো এটা এতই কানে লাগছে অশ্লীলভাবে, যে কারণে এটা একটু আলোচনা করতে চাইলাম। আরেকটা উনি কনস্পিরেসি থিওরি টাচ করছেন বা এইভাবে বুঝাইতে চেষ্টা করছেন যে ট্রাম্পের অ্যাসাসিনেশনের পেছনেও ইসরায়েলের হাত ছিল, ভূমিকা ছিল। ट्रंप के जो असली पॉपॉ हैं इजराइल ही, याद रखिए एक बार बाल बाल बच गए थे एक असैसिनेशन अटेम्प्ट से, अगली बार शायद ना बच पाए। মানে এটাও এত মানে কেন হাস্যকর, কানে এত অশ্লীলভাবে লাগছে যে মানে কি এভিডেন্সের ভিত্তিতে উনি এই কথা বলতেছেন, রাইট? এবং এখন কোনো এভিডেন্স দেখান নাই, জাস্ট বলে গেছেন। যদি বা কোনো এভিডেন্স দেখানো কথা হচ্ছে সেটা কতটুকু সিরিয়াস এভিডেন্স বা কতটুকু রিলায়েবল গ্রহণযোগ্য এভিডেন্স। যেটা বললাম এভাবে বললে তো হবে না যে ফখরুল ইসলামও বলে সকালে ঘুম থেকে উঠতে, ঘড়ি কোম্পানিও বলে সকালে ঘুম থেকে উঠতে, তাই ফখরুল ইসলাম ঘড়ি কোম্পানির কাছ থেকে টাকা খেয়েছে, যেগুলো করে ফেলাই আমিনরা। সব গোবর করলে তো হবে না। আমাদের কাছে কি কতটুকু রিলায়েবল এভিডেন্স আছে? ট্রাম্পকে হত্যা চেষ্টা করছে, সেটার সাথে ইসরায়েল বা জড়িত ছিল, এটা কোনো পাগলেও বিশ্বাস করবে না, কোনো পাগলেও করবে না। ট্রাম্প হইতেছে এত, আচ্ছা তাহলে কেমন মিলে হিসাবটা দেখেন। সবাই জানে ট্রাম্প হইতেছে ইসরায়েলের পুতুল, সকল তৌহিদি মুসলিম জানে ট্রাম্প হইতেছে ইসরায়েলের পুতুল, ইসরায়েলের কথা মতো উঠে বসে, ইসরায়েলের কাছ থেকে টাকা খাইছে, জেরুজালেমে হইতেছে নিয়ে গেছে, ইউএস এম্বাসি করছে, ইসরায়েলের পক্ষে সকল ধরনের ভূমিকা নিচ্ছে। ওই যে ইরানের যে আইআরজিসি হেড কি নাম, ওই যে মেরে ফেললো, ট্রাম্পের আমল ইরানে আক্রমণ করছে ইসরায়েল। মানে ইসরায়েল হচ্ছে ট্রাম্পের ফ্রেন্ড, ট্রাম্প ইসরায়েলের পকেটে, আবার নাকি ট্রাম্পকে মারার চেষ্টা করতেছে ইসরায়েল। মানে মেলে নাকি কোনোভাবে। এবং সবচেয়ে বড় কথা, আমি গতকালকে যেটা দেখাইছি আপনার টেড ক্রুজের সাথে টাকার কার্লসনের ইন্টারভিউটা, 2 ঘন্টার ইন্টারভিউ, বলি আপনারা ইন্টারভিউটাতে গেলে পাবেন। সেখানে এটা নিয়ে অনেকক্ষণ আলোচনা হয়, যখন টেড ক্রুজ বলার চেষ্টা করে যে ইরান হইতেছে হিটম্যান নিয়োগ করছে ট্রাম্পকে মারার জন্য, এগুলো বলে জাস্টিফাই করার চেষ্টা করতেছে ইরান আক্রমণ করা। গোবর। তো এইসব গোবর যখন সে করতেছিল তখন টাকার কার্লসন তাকে পুশব্যাক করে যে তুমি কি বলতে চাচ্ছ এটার পেছনে ইসরায়েল কোনোভাবে, ইরান কোনোভাবে জড়িত, কোনো প্রমাণ আইসি? তো এটা এতটাই মানে ফাত্রা প্রোপাগান্ডা যে সাথে সাথে টাকার কার্লসন মানে টেড ক্রুজ এটা মানে আর বেশি ডিফেন্ড করার ট্রাই করে, কারণ এটা এখানে প্রতিষ্ঠিত প্রমাণিত যে হত্যা চেষ্টা করছে সে কে, তার 14 গোষ্ঠীর তথ্য, সে এখন ডেমোক্রেট হিসেবে কি জানি বলে আপনার রেজিস্টার্ড ছিল, রিপাবলিকান হিসেবে ভুল বলতেছি কিনা, আমার মনে পড়ে যত ডেমোক্রেট হিসেবে রেজিস্টার্ড ছিল, হোয়াটএভার। সো সে কে, তার 14 গোষ্ঠী বের করছে, তার কি মোটিভ ছিল, এগুলো সব কিছু বের করছে। মানে ইসরায়েল মোসাদ ত্রিসীমানাতে নাই, কোত্থেকে এখানে যে আকাশ ব্যানার্জি এখানে ঢুকে দিলেন বা বোঝানোর চেষ্টা করলেন যে আমি জানি না। তো এই কারণে মানে এই পুরো আলোচনাতে আরও কিছু জিনিস কানে লাগছে, কিন্তু এই 2টা জিনিস এত অশ্লীলভাবে লাগছে কারণ এই 2টা জিনিসের ব্যাপারে সবচাইতে বেশি যতটুকু জানা গেছে, লাইক ইসরায়েল বা মোসাদ, এই 2টা ইস্যুতে অ্যাটলিস্ট এখন 500 মাইল রেডিয়াসের মধ্যে কোনো আলোচনার মধ্যে নেই। প্রথম আমি এগুলো শুনলাম আকাশ ব্যানার্জির কাছে এবং শুনে আমি প্রচণ্ড ধাক্কা খাইছি যে অ্যাটলিস্ট বাজারে সবচাইতে প্রচলিত, সবচাইতে ক্রেডিবল 5টা কনস্পিরেসি থিওরির মধ্যে একটা টাচ করলে হইতো। কোত্থেকে এগুলো টাচ করলো যেগুলো আমি জীবনে প্রথম শুনলাম, রাইট? আমরা যদি এবার বিগার আলোচনাতে চলে আসি, যে উনি যেটা বুঝাইতে চাচ্ছেন যে ইসরায়েল বা যেটা সবাই বলে শুনে মোসাদ ইসরায়েলেরা মিলে একদম আমেরিকাকে কন্ট্রোল করতেছে, এপ্যাক এরা কন্ট্রোল করে বেড়াচ্ছে, এই ব্যাপারে আমার বক্তব্য এবং অবস্থান হচ্ছে অবশ্যই ইন্টারেস্টের ওভারল্যাপ করে। এখানে যেটা একটু আগে বললাম যে ইন্টারেস্টের ওভারল্যাপ করা মানেই টাকা খেয়ে করতেছে,
এই কনক্লুশনে পৌঁছানো যায় না। এটা কোরিলেশন এবং কজেশন এক না, রাইট? ইয়াস, এটার মধ্যে কোরিলেশন দেখতে পাচ্ছি, কিন্তু একটাকে কজ করতেছে এরকম কনক্লুশন করার কোনো সুযোগ নেই। এগুলো হয়তো সেকেন্ড যারা তাদের পক্ষে নেওয়ার জন্য গোবর কনস্পিরেসি থিওরি ছড়ানোর জন্য যার যেদিকে ন্যারেটিভ নিলে সুবিধা হয় এইভাবে ছড়াইতে থাকে, রাইট? একটা এরকম পলিসি ডিসিশন হাজারটা জিনিস এগুলোর সাথে জড়িত, হাজার রকম ফ্যাক্টর জড়িত, সেইখানে মিলে একটা সিদ্ধান্ত নেয়। এই কারণে তো এইসব দেশের চেক অ্যান্ড ব্যালেন্স আছে। চাইলে কেউ একটা ইউনিল্যাটারাল ডিসিশন নিতে পারে না, চাইলে প্রেসিডেন্ট নিতে পারে না, চাইলে এই প্যাকের টাকা খেয়ে একজন কংগ্রেসম্যান একটা ভোট নো, তাকে একটা যুদ্ধ করতে হলে কংগ্রেস থেকে পাশ করাইতে হয়, 2/3 ভোট দিতে হবে, মানে সব টাকা খাওয়াইছে, সবাই একসাথে ভোট দিয়ে বেড়াচ্ছে, সবাই মানে এমনিই চলতেছে, দুনিয়াটা এমনিই চলতেছে আমেরিকাতে, মানে এই দেশে কোনো আইন কানুন নাই, কোনো চেক অ্যান্ড ব্যালেন্স নাই, কোনো এমনি চলতেছে না, এইভাবে চলতেছে না, রাইট? তো নাও এগুলোতে কি কোনো থাকে না ভিত্তি? কিছু না কিছু তো প্রশ্নের অবকাশ থাকে। এখন সরকার এগুলো গোপন করে দেখি তো আজকে এগুলো নিয়ে কথা বলার অবকাশ হয়। যেমন প্রেসিডেন্ট কেনেডির ফাইল এখনও করা হয় নাই। ট্রাম্প বলছিল যে সে কেনেডির ফাইল হইতেছে বা প্রেসিডেন্ট হওয়ার পর সে করবে, ডিসক্লোজ করবে, সে এখনও করে নাই। তো এই কারণে তো ঢাক গুড়গুড় তৈরি হয় এবং সে উদ্যোগ নিয়েও পারতেছে না। কেন? তো ধারণা করা হয় ডিপ স্টেট বলেন বা সিআইএ বলেন, তারা পাবলিশ করতে দিচ্ছে না। সো হয়তো এগুলো তো গণতান্ত্রিক দেশ, চাপের মুখে কখনো কখনো হয়তো বের হয়ে আসবে, এবং আসার পর হয়তো আমরা দেখবো যে এত যে গুজব করলাম সবাই মিলে, সারা দেশ মিলে ভাবতেছে আমেরিকার যেটা পিছনে সিআইএ জড়িত, হয়তো তারপর আমরা দেখবো যে না, এটা সম্পূর্ণ মানে যা ভাবছি তা না। এবং এরকমই বেশিরভাগ ক্ষেত্রে হয়। যত কনস্পিরেসি থিওরি শুনবেন, শেষ পর্যন্ত যখন বের হয়ে আসে তখন দেখা যায় যে সবাই মিলে যা ভাবলাম, যা চিন্তা করলাম, তার কিছুই না আরেকটা ঘটনা, রাইট? এবং যদি বা কখনো দুই একটা মিলে যায়, তাতে করে তো কনস্পিরেসি থিওরিস্টরা আরও হইতেছে কনফিডেন্ট হয়, আরও বোস্টার্ড হয়, এই যে আমি বলছিলাম না, এই যে দেখছেন মিলে গেছে। আর এই তো একটা কথাই আছে যে একটা নষ্ট ঘড়ি দিনে 2বার সঠিক সময় দেয়, রাইট? তো এখন এরকম এদের 1000টা কনস্পিরেসি থিওরি বলে বেড়াবে, এদের 1000টা বলে 999টা মিলবে না, একটা মিললে হইতেছে যেটা বলে কনফার্মেশন বায়াস। সাথে সাথে তখন এই কারণে যে ওই যে স্রষ্টা হইতেছে যদি আমাকে শাস্তি দেয়, আমাকে হইতেছে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে আমার, আর যদি আমার শত্রুকে শাস্তি দেয় সেটা হইতেছে তার পাপের শাস্তি, পাপের কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে, রাইট? সেগুলো হচ্ছে কনফার্মেশন বায়াস। একই ঘটনা আপনি কিভাবে দেখতে চান, আপনি কিভাবে ইন্টারপ্রেট করতে চান, কিভাবে আপনার পক্ষে ন্যারেটিভ যাবে, কিভাবে। সো এই কারণেই তো এত কথা বলতে হয় যে সমস্যা হচ্ছে এইরকম মানুষই বেশি, এবং এটা একটা ইম্পালস, আমাদের সবারই মেন্টালিটি টাইপের যে আমার সাথে কোনটা মিলে কিনা, আমি কীভাবে এটা একটু গোবর করে দেওয়া যায়। এটা একটা মানে এটা ইন্টারনেট আসায় আমরা বুঝতে পারতেছি যে এই গোবর মেন্টালিটিটা কত প্রেভ্যালেন্ট, এবং এটা মানে এগেন এটা সবার মধ্যে এই পরিমাণে ইউবিকুইটাস যে চারপাশে, যে এটা আসলে এগেন ইন্টারনেট না আসলে এত বড় স্যাম্পল সাইজ না দেখলে আমরা বুঝতে পারতাম না যে এই মেন্টালিটি, এই ইম্পালস, এই ড্রাইভ, এই ইনস্টিংক্ট আমাদের কী পরিমাণ প্রিডমিনেন্ট। আপনি যে কোনো একটা ঘটনার সিম্পল স্ট্রেট কাট ব্যাখ্যাটা পছন্দ হবে না, ওই গুজবটা ভালো লাগবে, যেন যত সাসপেন্স ঢুকাইতে পারবেন, যত ব্যাকগ্রাউন্ড মিউজিক মারতে পারবেন, যত সেটা আমাদের ভালো লাগে। এবং এগেন এটা কিছু করার আমি ইন্টারনেটে এসে আবিষ্কার করলাম যে আমরা বেশিরভাগ মানুষই এরকম। এই কারণে আমাদের আত্মশুদ্ধি এবং আত্মসতর্কতা ডাবলি জরুরি।